2 সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 10 টাকা পর্যন্ত। মিল মালিকদের দাবি, ধান সংকট ও ধানের দাম বেশি হওয়ার কারণে চালের দাম কিছুটা বেড়েছে। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন, সংকট নয়, অটো মিল মালিকদের কারসাজির কারণে নিয়ন্ত্রণে নেই বাজার। যশোরে ঈদের আগে প্রতি কেজি বাসমতি চাল বিক্রি হয় ৭৪ টাকায়, এখন তা বেড়ে হয়েছে ৮৪ টাকা। এছাড়া প্রকারভেদে 2 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে মিনিকেট, আটাশ, কার্যলতা, স্বর্ণা সহ বিভিন্ন চালের দাম। কৃষি বিভাগের হিসাবে গত মৌসুমে যশোরে 11 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে 4 লাখ মেট্রিক টন উদ্বৃত্ত। চালের দাম বৃদ্ধির জন্য অটোমিল মালিকদের কারসাজিকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। এখন ধানটা কালেকশন করবে দাম বেশি দিয়েই কালেকশন করবে এবং তার থেকে অনেক মুনাফা অর্জন করবে। তাদের হাতে যখন চলে, তাদের কন্ট্রোলে যখন ধানটা চলে আসবে। কোনো কারণ ছাড়াই কুষ্টিয়াতে মিনিকেট সহ সব চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন, এখনই মজুরদারদের লাগাম টেনে ধরা জরুরি। সরকার যদি পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে আমার মনে হয় বাজার খুব অস্থিতিশীল এবং ভয়াবহ ডেকে নিয়ে আসবে। 2 সপ্তাহের ব্যবধানে জয়পুরহাটে চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এখন ধানের মৌসুম, কেন যে এটা চালের দাম বাড়ছে এটা আমরা নিজেও বুঝতে পারছি না। নওগাঁর বাজারে প্রতি কেজি স্বর্ণা 50 টাকা থেকে 53, কাটারি 60 থেকে 64 এবং জিরা 60 থেকে বেড়ে 63 টাকায় বিক্রি হচ্ছে। ঈদের আগে এবং পরে মিল কারখানা বন্ধ থাকা এবং বৈরী প্রাকৃতিক আবহাওয়ার কারণে পাইকারি বাজারে 1 টাকা থেকে 2 টাকা বৃদ্ধি পেয়েছে। দিনাজপুরের খুচরা ব্যবসায়ীরা বলছেন, মিলগেটে 50 কেজির প্রতি বস্তা চাল 150 থেকে 200 টাকা বেশিতে কিনতে হচ্ছে, অথচ এবার জেলায় 8 লাখ টন চাল উদ্বৃত্ত রয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চালের দাম নিয়ে জানাতে নাটোর ও যশোর থেকে জানাবেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি নাটোরে, সেখান থেকে জানাবেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, নাটোরে ধান চালের উৎপাদন এবং সরবরাহ কেমন দেখছেন, দামের কি অবস্থা? আসলে নাটোরে কিন্তু গত ঈদের আগ থেকে যে চালের দামটা রয়েছিল সেই একই রকম প্রায় রয়েছে, তবে গত 2 থেকে 3 দিন ধরে কিন্তু আসলে আবহাওয়ার কারণে এখানে প্রায় প্রতিটি চিকন এবং মোটা চালের দাম কিন্তু কেজি প্রতি প্রায় 1 টাকা করে বেড়েছে। এরকম কথা কিন্তু আমাদের এখানকার ব্যবসায়ী, চাউল ব্যবসায়ীরা বলেছে, যে যারা পাইকারি আড়তদার রয়েছেন তারা কিন্তু বলেছেন, স্বীকারও করেছেন যে আসলে আবহাওয়ার কারণে প্রায় 1 টাকার মতন প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে। তবে এই বিষয়টা কিন্তু আসলে যে খুচরা বাজারে যে ক্রেতা রয়েছে তাদের উপর তেমন কোনো প্রভাব পড়েনি বলে তারা জানিয়েছে, যে আসলে এই দামটা দীর্ঘদিন ধরে একই রকম টাকায় আসলে সাধারণ ক্রেতারাও এর বিষয়ে তেমন কোনো অভিযোগ নেই বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয়, যে এখানে কিন্তু আসলে চালের এখন পর্যন্ত কোনো ঘাটতি বা ধানেরও কোনো ঘাটতি নেই বলে কিন্তু আসলে আমি এই জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, যে কিন্তু তিনি জানিয়েছে আসলে নাটোরে কিন্তু কোনো রকম চালের ঘাটতি নেই, যে পরিমাণ চাহিদা তার থেকে বেশি কিছুটা হলেও বেশি চাউল রয়েছে, যার কারণে আসলে চালের দাম কোনোভাবেই যেন কোনো কারসাজির মাধ্যমে বৃদ্ধি করা না হয় সে বিষয়ে তারা নজরদারি করছেন। তবে সাধারণ ক্রেতারা বলছেন যে অন্যান্য জায়গা তারা শুনেছেন যে বর্তমানে চাল যে নতুন চাল উঠবে, সেই চালের কারণে কিন্তু আসলে চালের দাম কমার কথা, সেই হিসাবে চালের দাম না কমে কিন্তু আসলে ব্যবসায়ীরা চালের দাম বৃদ্ধি করেছে এমনটাই অভিযোগ করছেন। তবে সব মিলে আমি যেটুকু দেখেছি, যে নাটোরের যে চাউল বাজার রয়েছে সেই বাজারে এখন পর্যন্ত আসলে চালের দাম সেভাবে বৃদ্ধি করা হয়নি। শুধুমাত্র আবহাওয়ার কারণে যে সামান্য প্রতি কেজিতে প্রায় 1 টাকার মতন বৃদ্ধি করা হয়েছিল, সেটাও এখানকার ব্যবসায়ীরা বলছে যে একটু বৃষ্টি কমলে বা রোদ বাড়লে সেটাও আসলে কমে যাবে। এই যে নাটোরে ধান চালের দাম যে বৃদ্ধি পেয়েছে, এর জন্য কি বাজারে কোনো প্রশাসনিক অভিযান চোখে পড়েছে? আমি এই অভিযানের বিষয়টা নিয়ে নাটোরের জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি আসলে বলেছেন যে এখন পর্যন্ত যেহেতু তাদের কাছে কোনো রকম অভিযোগ যায়নি যে ধানের বা চালের দাম বৃদ্ধি, তার কারণে আসলে তারা এখনো ওইভাবে বাজার মনিটরিং করেনি। তবে আজকে আমার সাথে কথা বলার পর তিনি বলেছেন যে আজকে থেকে আমরা একটা মনিটরিং করবো, যে আসলে কী কারণে চালের দাম বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়টা দিয়ে তারা নজরদারি রাখবেন। বাপ্পি, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি যশোরে, সেখান থেকে জানাবেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, আমরা বাপ্পির কাছ থেকে শুনছিলাম যশোরে ঈদের পরপরই আমরা দেখছি চালের এই দাম বাড়ার চিত্রটা চোখে পড়ছে। এর কারণ আসলে কি, মিল মালিকরা কি বলছেন, আর কোনো প্রশাসনিক নজরদারি রয়েছে কিনা? আমি এই অভিযানের বিষয়টি নিয়ে নাটোরের জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি আসলে বলেছেন যে এখন পর্যন্ত যেহেতু তাদের কাছে কোনো রকম অভিযোগ যায়নি যে ধানের বা চালের দাম বৃদ্ধি, তার কারণে আসলে তারা এখনো ওইভাবে বাজার মনিটরিং করেনি। তবে আজকে আমার সাথে কথা বলার পর তিনি বলেছেন যে আজকে থেকে আমরা একটা মনিটরিং করবো, যে আসলে কী কারণে চালের দাম বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়টা দিয়ে তারা নজরদারি রাখবেন।
দেখুন, নাটোর থেকে বাপ্পিলাহারি যেমনটি বলছিলেন, যশোরে কিন্তু এই চিত্র পুরোটাই ভিন্ন। আমরা এখানে এসে বেশ কয়েকদিনই কাজ করেছি। আমরা কিন্তু জানতে পেরেছি এখানে যারা ব্যবসায়ী আছেন তারা জানিয়েছেন এই চালের দাম বৃদ্ধি এটি কিন্তু ঈদের আগে থেকেই শুরু হয়েছিল। তবে সেখানে সেটি সহনীয় পর্যায়ে ছিল ১-২ টাকা করে। এবং ঈদের পরেই থেকেই কিন্তু যখন ছুটি শেষ হয় এবং বাজারে মানুষজন আসা যাওয়া শুরু করে, তখন থেকেই কিন্তু এই দাম বৃদ্ধি হতে শুরু করে এবং সেটি ২ থেকে শুরু করে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এমনটি কিন্তু এখানে যারা ব্যবসায়ী আছেন তারা জানিয়েছেন এবং তারা কিন্তু বিষয়টি একদম স্পষ্টই করছেন যে মিল মালিকরাই কিন্তু মূলত এই কারসাজি করছেন। তারা এই জিনিসটি আমাকে জানিয়েছেন যে মিল মালিকরা আসলে যখনই নতুন ধানটি বাজারে আসে তখন তারা এই ধান সংগ্রহ করে নেয়। বড় একটি অংশের ধানই কিন্তু তারা সংগ্রহ করে নেয়। সংগ্রহ করে তারা যখন মজুত করে এবং মজুত করার পরপরই কিন্তু তারা যখন তাদের ইচ্ছা হয় সেই ইচ্ছা মাফিক কিন্তু তারা এই ধানের বা চালের দাম কিন্তু তারা ওঠানামা করে বা নিয়ন্ত্রণ করে থাকে। এক্ষেত্রে আসলে খুচরা বা পাইকারি ব্যবসায়ীদের তেমন কিন্তু কিছু করার নাই। যেহেতু তাদেরকে মিল মালিকদের কাছ থেকে সংগ্রহ করতে হয়, সেই অনুযায়ী কিন্তু তাদেরকে বিক্রি করতে হয় এবং সেটি হয়তোবা কোনো ক্ষেত্রে ১ থেকে বা ২ টাকা তারা বেশি নেয় বা কোনো ক্ষেত্রে যেটা একদম রুট লেভেলে পৌঁছে যায়, অর্থাৎ গ্রামের ক্ষেত্রে পৌঁছে যায় যেখানে সরবরাহ খরচটা বেশি হয়, সেক্ষেত্রে হয়তোবা আরো ১ টাকা বৃদ্ধি পেতে পারে। তবে এটি কিন্তু আসলে নিয়ন্ত্রণ করেই মিল মালিকরা। আমরা এমনটি কিন্তু আমাদেরকে এখানে যারা ব্যবসায়ী নেতা আছেন, খুচরা হোক, পাইকারি হোক বা আড়তদার হোক, যারাই হোক তারা কিন্তু একই কথা বলছে। এমনটি কিন্তু আমরা এখান থেকে জানতে পেরেছি। কারণ এই যে মুহূর্তে এই যে মৌসুমের কিন্তু প্রায় শেষ হয়েছে, নতুন ধান অলরেডি নতুন চাল চলে এসছে বাজারে। কিন্তু ঠিক এরকম মুহূর্তে কেন যে আসলে এটি বৃদ্ধি করা হচ্ছে সেটি নিয়ে কিন্তু তাদের ভেতরেও কিন্তু বিভ্রান্ত আছে এবং তারা একটি জিনিস বলছে যে যখন টাকা দেওয়া হচ্ছে তখন কিন্তু এই চালটি তারা পাচ্ছে, কিন্তু টাকা যদি না দেওয়া হয় সেক্ষেত্রে হয়তোবা তারা পাচ্ছে না। কিন্তু টাকা যদি দিয়ে থাকে, সেই সময় যদি চাল দিয়ে থাকে তাহলে তো এখানে সংকটের কথা আসে না। এমনটি কিন্তু আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে বারবারই। আর অভিযানের বিষয়টি আসলে খুচরা বা পাইকারি ব্যবসায়ীদের চেয়ে অভিযানটি আসলে মূলত যে সমস্ত মিল আছে সেখানেই চালানো উচিত, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। নাটোর এবং যশোর থেকে ধান চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সিলেট, সুনামগঞ্জে বন্যার পানি নামার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে ভয়াবহতার চিত্র। খাবার ও ত্রাণ সংকটের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। বেশিরভাগ এলাকায় এখনও পানি থাকায় নিরূপণ করা যাচ্ছে না বন্যার ক্ষয়ক্ষতিও। সিলেটের ওসমানীনগরে কুশিয়ার তীরবর্তী খসরুপুরের গ্রামের জোবেদা বেগম ৩ দফা বন্যায় সব ভেসে গেছে তার। জীর্ণ টিনের ঘর কখন ভেঙে যায় এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তার। শুধু জোবেদা নন, গত ১ মাস থেকে চলা বন্যায় নষ্ট হয়েছে সিলেটের অন্তত ১.৫ লাখ কাঁচা ঘরবাড়ি। বানভাসীদের অভিযোগ, অনাহারে অর্ধাহারে দিন কাটলেও সহযোগিতা পাচ্ছেন নামমাত্র। আমরা বাচ্চা কাচ্চা ২টা-৩টা আছে, আমরা প্রতি ঘরে ঘরে মানুষ ৪-৫ জন আছি। আমরা আধা কাজে সিরা পাই, সেটা আমরা একবেলা শেষ হয়ে যায়। ১ মাসের মধ্যে ৩ দফা বন্যায় লণ্ডভণ্ড সিলেটের ১৩ উপজেলা। দুর্গতদের সহায়তার পাশাপাশি পুনর্বাসনের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। সিলেট জেলা পুনর্বাসন উন্নয়ন প্রকল্প, সেটা আমি ডিও দিয়েছি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে। এটা স্থানীয় সরকার প্রধান প্রকৌশলীর কাছে প্রেরণ করেছেন। সেটার ব্যাপারে আমরা কাজ করতেছি। এদিকে বন্যায় পুরো সুনামগঞ্জ জেলায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। প্রত্যন্ত অনেক এলাকায় সড়কে পায়ে হাঁটাও কঠিন হয়ে পড়েছে। ভুক্তভোগীরা বলছেন ২ বছর আগে ভয়াবহ বন্যার ক্ষতই সারেনি বেশিরভাগ সড়কে। এর মধ্যে এবারে ৩য় দফা বন্যায় পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে। রাস্তার অবস্থা খুব ভয়ঙ্কর ভাই, চলাফেরার একবারে খুব কষ্ট ভাই। ক্ষতিগ্রস্ত সড়ক ঠিক করতে কয়েক মাস সময় লাগবে বলে জানান এলজিডি কর্মকর্তারা। ফ্লাড ২০২২ নামে একটা প্রজেক্ট আছে, তো এই প্রজেক্টে এডিবির কাছে এডিশনাল ফাইন্যান্সিং অর্থ চাওয়া হয়েছে। সেটা বরাদ্দ পাওয়া গেলে আগামী হয়তো ২ থেকে ৩ মাসের মধ্যে আমরা প্রাক্কলন তৈরি করে টেন্ডারে যেতে পারবো। বিভিন্ন এলাকায় এখনও পানি থাকায় বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি। তবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রহ্মপুত্র সহ ১৬টি নদ নদীর পানিতে উত্তরের জেলা কুড়িগ্রামের প্রায় অর্ধেকই তলিয়ে গেছে। জেলা প্রশাসক জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন। বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দুর্গতদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৪ শতাধিক আশ্রয় কেন্দ্র।
ব্রহ্মপুত্রের পানি বেশ কয়েকদিন ধরেই বিপদসীমার উপরে। এছাড়া তিস্তা ও ধরলা সহ অন্যান্য নদ নদী বিপদসীমা না ছাড়লেও অস্বাভাবিকভাবে বেড়েছে পানি। এতে কুড়িগ্রামের ৭৩টি ইউনিয়নের মধ্যে ৪৪টি আংশিক বা সম্পূর্ণ ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত প্রায় ১ লাখ বাসিন্দার মধ্যে অনেকেই আছেন খাদ্য সংকটে। দুদিনকে উঠে দেখি যে চোখের অর্ধেকে পানি আসছে, কালকে ফির ঘুমের থেকে উঠে দেখতেছি যে চোখে ডুবে গেছে, আমরা অল্পটুকুলো আমরাও ডুবে গেতাম। খাবার দাবার পাচ্ছি না, কর্ম করতে পারতেছি না, বিভিন্ন কষ্টই চলতেছি। এখন 4 বিঘা বাঁধছি, বাঁধে ওখানে কিছু নিচে বিছিয়ে ওই জায়গায় এখন বর্তমান রাত কাটা লাগে। জেলা প্রশাসন জানিয়েছে ঘরবাড়ি ছেড়ে ২৬টি আশ্রয় কেন্দ্রে উঠেছে প্রায় ৩,০০০ মানুষ। উজানের পানিতে আরও এলাকা ডুবে যাওয়ার আশঙ্কায় ৪০৪টি আশ্রয় কেন্দ্রের পাশাপাশি দুর্গতদের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের হিসাবে প্রায় ৮০,০০০-এর মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আমরা ৩০০ মেট্রিক টন চাল, প্রায় ১৫ লক্ষ টাকা এবং শুকনো খাবারের প্যাকেট প্রায় ৫,০০০ এরও বেশি শুকনো খাবারের প্যাকেট ইতিমধ্যে বিতরণ করেছি। বন্যা দুর্গতদের মধ্যে প্রসূতি, শিশু আর বয়স্কদের অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বিভিন্ন ঘাটে প্রস্তুত রাখা হয়েছে অন্তত ১৫০ নৌকা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুড়িগ্রাম। ব্রহ্মপুত্র, যমুনা ও মেঘনার উজানে বন্যা দীর্ঘ হয়ে থাকতে পারে জুলাই আগস্টেও। বন্যা ব্যবস্থাপনা গবেষকরা বলছেন ১০ বছরে এই দুই অববাহিকায় বন্যার প্রবণতা বেড়েছে। এবছরও উত্তর পূর্বাঞ্চলে বন্যার ভোগান্তি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। জুলাইয়ের শেষে তিস্তার তীরেও হতে পারে বন্যা। কয়েক দফা বন্যায় বিপর্যস্ত উত্তর পূর্বের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা। পানিবন্দী প্রায় ১৫ লাখ মানুষ। এবছর লানিনার প্রভাবে অতি ভারী বৃষ্টি হচ্ছে চেরাপুঞ্জিতে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প হিমালয়ে বাধা পেয়ে বৃষ্টি হয়ে ঝরছে, তাই উজানের ঢলে অসময়ে বন্যা সিলেটে। গবেষকেরা বলছেন জুলাই শেষে বন্যা আরও তীব্র হতে পারে। তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহে আবার একটা বন্যার আশঙ্কা আছে। তো কাজেই ওই এলাকার জন্য এটা অবশ্যই একটা আশঙ্কাজনক পরিস্থিতি যে বারে বারে বন্যাটা হচ্ছে এবং ক্ষতির পরিমাণটাও জ্যামিতিক হারে বাড়তে থাকবে। সেই ক্ষেত্রে আগস্টের পরিস্থিতিটা কীরকম হয় এটা আমাদের সতর্ক থাকতে হবে। উত্তর পূর্বের হাওর একমাত্র এলাকা যেখানে ৩ দিক দিয়ে পানি ঢোকে। হিমালয়ের উজানের পানি উত্তর থেকে দক্ষিণে নামে, বরাকের পানি পূর্ব থেকে পশ্চিমে সুরমা হয়ে আসে, আবার দক্ষিণ দিক থেকে উত্তরে প্রবাহিত হয়ে কুশিয়ারার পানি আসে হবিগঞ্জ, মৌলভীবাজারে। এসব পানির মেঘনায় মেশার একমাত্র পথ খালিয়াজুড়ি ও ভৈরব বাজার। তবে ভাটিতে নানা বাধায় বন্যা তীব্র হচ্ছে। সাবমার্জিবল এমব্যাঙ্কমেন্ট হলো রাস্তার তুলনায় আছে মাত্র ৮%। তো কাজে আমরা বুঝতে পারতেছি যে এই যে অনেক রাস্তার দৈর্ঘ্য এবং এর মধ্যে অনেকগুলো রাস্তাই ক্রস ফ্লো, মানে অ্যাক্রস দ্য ফ্লো, প্রবাহ যেদিকে যায় তার আড়াআড়িভাবে রাস্তাগুলো করা হয়েছে। এই কারণেই মূলত পানিটা ওইখানে আটকে থাকতেছে। একই সময় ব্রহ্মপুত্র ও যমুনায় দেখা দিয়েছে বন্যা। কয়েকদিনে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে বেশ কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার উপরে বইছে। তবে পদ্মার পানি এখনও বিপদসীমার নিচে থাকায় বড় বন্যার শঙ্কা কম। যেহেতু ভারতে বৃষ্টিপাত হচ্ছে, যদি ব্রহ্মপুত্রে বন্যা হতে পারে, যে ডেঞ্জার লেভেল ক্রস করতে পারে। কিন্তু আপনি যদি এখন ইসে দেখেন গ্যাঙ্গেজে, সেখানে কিন্তু দেখবেন যে প্রায় ডেঞ্জার লেভেল থেকে অনেক নিচে পানির সমতল। কাজে এখনও কিন্তু মানে দুইটা বেসিনে একসাথে বন্যা হওয়ার সম্ভাবনা আমি দেখি না। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে ভারী বৃষ্টিতে কয়েকদিন তিস্তা, ধরলা, দুধকুমার তীরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যা পরিস্থিতি নিয়ে সিলেট থেকে খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, আসলে গবেষকরা বলছেন যে আগস্ট পর্যন্ত বন্যার পানি থাকতে পারে। আপনি আসলে পরিস্থিতি কেমন দেখছেন? এখন আপনি যেখানে আছেন সেই এলাকার সার্বিক চিত্র কি?
দেখুন, আমি বর্তমানে আছি সিলেটের যে কানাইঘাট উপজেলা সেখানে, এবং এখানে এসে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু জেলা প্রশাসনের যে তথ্য সেটি অনুযায়ী প্রায় 41টি গ্রাম কিন্তু এই মুহূর্তে প্লাবিত হয়েছে। পাশাপাশি এখানকার প্রায় 20,000-এর মতো বাসিন্দা তারা কিন্তু বন্যায় কবলিত হয়েছেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছি সাতবাগ ইউনিয়ন, কানাইঘাটের যে সাতবাগ ইউনিয়নটি রয়েছে সেখানে, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানকার যে যোগাযোগের যে প্রধানতম যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু ইতিমধ্যে পানিতে একদম তলিয়ে গেছে। এবং আমরা জেনেছি যে এই গ্রামের যে কয়েকশো পরিবার রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছেন। পাশাপাশি শহরের সাথে কিংবা জেলার সাথে তাদের যে যোগাযোগ সেটি কিন্তু একদম পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং একই অবস্থা কিন্তু সিলেটের অন্যান্য যে 13টি উপজেলা রয়েছে সেই 13টি উপজেলার কিন্তু বলা যায় যে একই চিত্র। এবং এটি মূলত হয়েছে যে গত 2-3 দিন যাবৎ কিন্তু আমরা দেখতে পেয়েছি সিলেটে ভারী বৃষ্টিপাত, পাশাপাশি উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, এসবের কারণে কিন্তু সিলেটের যে সীমান্তবর্তী উপজেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে প্লাবিত হয়ে পড়ে। এবং আমরা এই মুহূর্তে যেই উপজেলায় রয়েছে সেটিও কিন্তু সিলেটের একটি সীমান্তবর্তী উপজেলাগুলোর মধ্যে অন্যতম। এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে এভাবে 2বারের পর এখন 3য় দফায় যখন তারা এভাবে বন্যায় আক্রান্ত হলেন তখন কিন্তু তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এ সকল এলাকার অনেক প্রত্যন্ত গ্রামে কিন্তু অনেক ক্ষেত্রে তারা ত্রাণ সহায়তা পাচ্ছেন না বলেও তারা কিন্তু অভিযোগ জানাচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে এখানে তাদের সুপেয় পানির কিন্তু একটি সংকট রয়েছে, পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট কিংবা আসলে শুকনো খাবার, এই ধরনের খাবার জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলোর কিন্তু একটি সংকট এখানে রয়েছে বলে তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি আমরা জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে তারা আসলে যতটুকু বরাদ্দ পাচ্ছেন সরকারের কাছ থেকে তারা তার সর্বোচ্চটুকুই আসলে তারা কিন্তু আসলে যারা বানবাসী মানুষ রয়েছেন তাদের মধ্যে বিতরণ করার চেষ্টা করছেন বলে তারা জানিয়েছেন। এর বাইরে আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই, সিলেট পানি উন্নয়ন বোর্ড যে তথ্যটি আমাদেরকে দিয়েছে সর্বশেষ যে তথ্যটি সেটি হলো যে এখন সিলেটে কিন্তু সুরমা এবং কুশিয়ারা এই দুটি নদীর পানি কিন্তু এখন 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি আমরা গতকালকে সাথে যদি আজকের তুলনা করি তাহলে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে গতকালকে কিন্তু 6টি পয়েন্টে এ দুটি নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, তবে আজকে কিন্তু আমরা দেখতে পেলাম যে 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে এই দুটি নদীর পানি প্রবাহিত হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে বলা যাচ্ছে যে আসলে সংশ্লিষ্টরা যেটি বলছেন যে এখন কিন্তু আসলে পানির পরিমাণ কমছে এবং সেটি কমার হারটা কিন্তু অনেকটাই ধীর গতিতে হচ্ছে, তবে মানুষের দুর্ভোগ কিন্তু এখনো কমেনি পানি কমলেও। সবকিছু মিলিয়ে বন্যা পরিস্থিতি নিয়েই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রোগীর কোমর ব্যথা, রোগ সারাতে 9টি ওষুধ দেয়া হলো ফার্মেসি থেকে। তবে সুস্থতার বদলে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন রোগী সুকণ্ঠ মণ্ডল। বর্তমানে আইসিইউতে ভর্তি সুকণ্ঠের 2টি কিডনি নষ্ট বলে জানিয়েছেন চিকিৎসক। স্বজনদের দাবি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে মৃত্যু পথযাত্রী সুকণ্ঠ মণ্ডল। 15 জুন কোমর ব্যথা নিয়ে প্রত্যাশা ফার্মেসিতে যান কৃষক সুকণ্ঠ মণ্ডল। ফার্মেসি মালিক প্রসূন বালা তাকে প্রেসক্রিপশন ও ওষুধ দেন। গোপালগঞ্জের মুকসুদপুরের জলির পাড় বাজারে এই ফার্মেসি। প্রেসক্রিপশনে দেখা যায় সুকণ্ঠকে 9 ধরনের ওষুধ দিয়েছেন প্রসূন বালা। এর মধ্যে মিথোট্রেক্স 10 নামে একটি ওষুধ সকালে ও রাতে খেতে বলা হয়। ওষুধ খাওয়ার পর সুকণ্ঠের শরীরে বিভিন্ন স্থানে ফুসকুড়ি ওঠে। এমনিতেই সে কালো লোক একদম পুড়ে গেছে, কালো হয়ে গেছে শরীর ওষুধ খাওয়ার ওই রিয়াকশনে। তারপরে পুরো গালের ভিতরে পুরোটাই ঘা হয়ে গেছে। প্রথমে ফরিদপুর ও পরে অবস্থার অবনতি হওয়ায় সুকণ্ঠকে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান 2টি কিডনি অকেজো হওয়ায় তার ডায়ালাইসিস চলছে। ডাক্তার বলল ওই ওষুধ খেয়ে লিভার ফাংশন নষ্ট হয়েছে, কিডনি নষ্ট হয়েছে, আর গতরের হাড়েরও প্রবলেম আছে। আর্থ্রাইটিস ও ক্যান্সার চিকিৎসায় ব্যবহার হয় মেথোট্রেক্স। এই ওষুধ দেওয়ার আগে নিতে হয় নানা সতর্কতা। সপ্তাহে 1টি ট্যাবলেট খাওয়ার নিয়ম হলেও সুকণ্ঠকে দেওয়া হয়েছে দিনে 2টি। যে কোয়াক ওষুধটা দিছে এবং যেই ওষুধ লিখছে আমি দেখলাম এগুলা প্রত্যেকটাই তো অনেকটা তো হোমিসাইড টাইপের, মানে কিলিং অফ এ পেশেন্ট। একসময় ওষুধ কোম্পানিতে চাকরি করলেও এখন জেনারেল প্র্যাকটিশনার বনে গেছেন প্রসূন বালা।
লিখছেন সব ধরনের রোগের প্রেসক্রিপশন। যেটা আমার একটু জ্বর অধিকার নাই, এটা শুধু হলো এমবিবিএস বা কনসালটেন্ট। আমি বললাম এই ওষুধটা দিলাম, তোমার এই ফোন নাম্বারই আমার, যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমাকে ফোন দেওয়া। ভুল চিকিৎসার বিচার চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছে সুকণ্ঠের পরিবার। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল রৌফ। জনাব মোস্তফা কামাল রৌফ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। জনাব মোস্তফা কামাল রৌফ, আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটি দেখেছেন এবং আমরাও যেমনটি দেখছি যে চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে ওষুধ কেনা এবং খাওয়া এটি একটা সাধারণ ব্যাপারেই পরিণত হয়েছে। এটি কিভাবে বন্ধ করা যায়? দেখেন, আমাদের দেশে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেওয়ার জন্য শুধুমাত্র কিছু ওটিসি ড্রাগ আছে, এর বাইরে কিন্তু প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেওয়ার নিয়ম নাই। সারা পৃথিবীর কোথাও এরকম কোনো নিয়ম নাই যে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেওয়া যাবে, শুধুমাত্র বাংলাদেশেই এটা সম্ভব। আমাদের যে সিস্টেমটা, এই সিস্টেমটাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। বিশেষ করে এই যে ড্রাগটা দেওয়া হয়েছে মেথোট্রেক্সাইট, এটা অত্যন্ত সফিস্টিকেটেড একটা ড্রাগ, যেটা আমরা কিছু কিছু স্পেশাল সিচুয়েশনে আমরা ব্যবহার করে থাকি। এর মধ্যে ধরেন রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অসুখ আছে, এটাতে আমরা ব্যবহার করি। ক্যান্সারের ড্রাগ হিসাবে আমরা মাঝে মাঝে ব্যবহার করি, এসএলইতে আমরা ব্যবহার করি। এরকম কিছু কিছু স্পেশাল অসুখ আছে যেগুলাতে আমরা ব্যবহার করি। এই ওষুধটা অত্যন্ত টক্সিক একটা ওষুধ, এবং এই ওষুধটা যদি নিয়মের ব্যত্যয় ঘটে তাহলে কিডনি, লিভার, ইভেন নার্ভ পর্যন্ত এফেক্টেড হইতে পারে। জনাব মোস্তফা কামাল রৌফ, যারা প্রেসক্রিপশন ছাড়াই আসলে ওষুধ কিনে খাচ্ছে বিভিন্ন ফার্মেসি থেকে, তাদের বিষয়ে আপনার পরামর্শ কি? আসলে আমাদের পরামর্শ তো অনেক সবসময় বলি, কিন্তু কে শুনে কার কথা। আমাদের পরামর্শ একটাই, যে প্রেসক্রিপশন ব্যতীত, চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত কোনো ঔষধ আপনি ফার্মেসি থেকে কিনে খাবেন না, কোনো ওষুধই খাবেন না চিকিৎসকের পরামর্শ ব্যতীত। জনাব রৌফ, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রির কোনো সুযোগ আমাদের দেশে আছে? আর এটি যদি না থাকে তাহলে বন্ধ করা যাচ্ছে না কেন? এটা প্রপার সার্ভিলেন্সের অভাব, আমরা বন্ধ করতে পারছি না আমাদের সার্ভিলেন্সের কারণে। আমাদের দেশে আইন আছে, কিন্তু সেই আইনের কোনো প্রয়োগ নেই। দেখুন, এই দু একটি ঘটনা ছাড়া কিন্তু এরকম অসংখ্য ঘটনা আমাদের আশেপাশে ঘটছে, কিন্তু আমরা কিন্তু সেগুলো নজরদারি করতে পারছি না। তাহলে ফার্মেসি গুলোতে প্রশাসনিকভাবে কেন নজরদারিতে আনা হচ্ছে না? দেখেন, প্রত্যেকটা দেশেই ফার্মেসিতে কিন্তু একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট থাকে। আমাদের দেশে যে ক্লাস 8 পাস, যে ক্লাস 10 পাস, যে মেট্রিক পাস, সেও কিন্তু একটা ফার্মেসি দিয়ে গ্রামে গঞ্জে কিন্তু ডাক্তার সেজে বসে আছে। হ্যাঁ, আমরা যদি এগুলাকে তদারকি না করি, এরকম অহরহ ঘটনা প্রতিদিন ঘটছে আর ঘটবে। জনাব রৌফ, আমরাও চাই এই সমস্যার দ্রুত সমাধান হোক এবং আইনের আওতায় আনা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। টানা 3 অর্থবছর ধরে কমছে বেসরকারি বিনিয়োগের হার। বিদায়ী অর্থবছরে এ খাতে বিনিয়োগ ছিল জিডিপির 23.51%। বিনিয়োগ কমার কারণ হিসেবে উচ্চ সুদ হার, ডলার সংকট ও বিনিয়োগে নানা বাধাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক অঞ্চলগুলো দ্রুত চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। 2021-22 অর্থ বছরে বেসরকারি বিনিয়োগ ছিল জিডিপির 24.52%। পরের অর্থ বছরে যা কমে হয় 23.64%। সদ্য বিদায়ী অর্থ বছরের 11 মাসে তা আরও কমে দাঁড়ায় 23.51%। যদিও বাজেটে চলতি অর্থ বছরের বিনিয়োগ জিডিপির অনুপাত 27.34%-এ উন্নীত করার লক্ষ্য ঠিক করেছে সরকার। এজন্য প্রয়োজন অতিরিক্ত 1,93,000 কোটি টাকার বেশি। বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ভোগ ব্যয় কমেছে, যার প্রভাব পড়েছে সামগ্রিক উৎপাদনে। বেসরকারি খাতের গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা, ব্যাংক সুদহার কমানো ও বিনিয়োগ বান্ধব পরিবেশ পেলে বিনিয়োগ বাড়বে। আমাদের যেসব সমস্যা আছে এগুলো যদি আমরা অ্যাড্রেস না করি,
তাহলে কী হবে, আমরা কিন্তু ইনভেস্টমেন্ট পাবো না। এই লিড টাইমটাকে কভার জন্য আমাদের লজিস্টিক্সটাকে ঠিক করতে হবে, আমাদের পলিসির স্ট্যাবিলিটি করতে হবে, যেটা আমি বারবার বলছি। আরেকটা জিনিস আছে আমাদের ইনভেস্টমেন্টের জন্য, যেটা আমাদের লোকাল ইনভেস্টমেন্টের জন্য বেশি দরকার, সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরে সাফিসিয়েন্ট আপনার মানি থাকতে হবে। সরকার ঘাটতি বাজেটের অর্ধেকেরও বেশি পূরণ করে ব্যাংক ঋণ নিয়ে। চলতি অর্থ বছর 1,37,500 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য সরকারের। ব্যাংক থেকে সরকার বিপুল অর্থ নেয় শিল্পে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। যেটা নাকি জিডিপির অংশ হিসেবে আমরা দেখি, তাহলে কিন্তু সেটা প্রাক্কলন করা হয়েছে ৩.৫% থেকে এটা প্রায় ২৭% মতো। এটা ব্যবসায় যে পরিবেশ, বিনিয়োগের যে পরিবেশ, আমাদের যে ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট, সেখানে যেগুলো আমরা উদ্যোক্তাদেরকে দেব বলেছি সেবা, সেগুলো নিশ্চিত করতে হবে। বিনিয়োগ বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও জটিলতা দূর করার পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তিনি অংশ নেবেন বেশ কয়েকটি কর্মসূচিতে। বেলা 11টায় গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন এবং এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন তিনি। দুপুরে পরিদর্শন করবেন মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট। এছাড়া টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে তার। এরপর বিকেল 4টায় টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি, আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে জাতির পিতার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ করবেন। এছাড়া জাতির পিতার স্মৃতি বিজড়িত জিটি স্কুলে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন এবং সেখানে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবেন। জিয়াউর রহমান বাংলাদেশের 5 গ্র্যান্ড মাস্টারের একজন। 50-এ পরপারে পাড়ি দিলেন আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সম্মান বয়ে আনা এই তারকা। জীবনের শেষ দিনের শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন দাবার চালে। বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার আগে দেশের প্রথম এই খেতাব অর্জন করেন নিয়াজ মোর্শেদ। 1990 সালে ফিদে মাস্টার, 1993 সালে আন্তর্জাতিক মাস্টারের খেতাব জিতেছিলেন এই দাবাড়ু। বাবা পয়গাম উদ্দিনের হাত ধরে দাবার চালে মনোযোগ শুরু জিয়ার। মাত্র 13 বছর বয়সে সর্বকনিষ্ঠ জাতীয় চ্যাম্পিয়ন হন তিনি। সব মিলিয়ে জাতীয় পর্যায়ে 14 বারের সেরা জিয়া। 2022 দাবা অলিম্পিয়াডে পুত্র তাসিনের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ইতিহাস গড়েন জিয়াউর রহমান। ছেলে তাসিন এখন ফিদে মাস্টার। জাতীয় চ্যাম্পিয়নশিপে জীবনের শেষ দিনেও ছিলেন সেরা দুয়ে। জিয়াউর রহমান দাবাকেই পেশা হিসেবে নিয়েছেন। তার কাছে দাবাই ছিল আরাধ্য। ক্যারিয়ারে অসংখ্য জাতীয় পুরস্কার জিতেছেন জিয়া। দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের নিয়মিত প্রতিনিধি ছিলেন তিনি। দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য অনেক পুরস্কার জেতেন জিএম জিয়াউর রহমান। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র আক্কাস আলী সহ 5 জন গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাতে তাদের ঢাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পৌর মেয়র আক্কাস আলীর বিরুদ্ধে 22টি মামলা ও 17টি সাধারণ ডায়েরি রয়েছে। এ বিষয়ে পুলিশ বলছে, বাঘা থানার একটি হত্যা মামলায় মেয়র আক্কাস আলী সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 22 জুন বাঘা উপজেলা পরিষদ চত্বরের সামনে পৌর মেয়র আক্কাসের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করে বাঘা উপজেলা আওয়ামী লীগ। এ সময় পৌর মেয়রের নেতৃত্বে ওই মানববন্ধনে হামলা চালানো হয়। এতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। পরে 26 জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাগরে ট্রলার বিকল হয়ে সেন্ট মার্টিন দ্বীপে আশ্রয় নেওয়া বিজিপির 2 সদস্য সহ মিয়ানমারের 33 নাগরিককে ফেরত পাঠিয়েছে বিজিবি। শুক্রবার বিকেলে সেন্ট মার্টিনের কাছাকাছি চলে আসে তারা। বিজিবি জানায়, শুক্রবার সকালে সেন্ট মার্টিনের উত্তর গুলাচরে একটি ট্রলার দেখতে পান স্থানীয়রা। পরে বিজিবি ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়। বিকেলে বিজিবির টহল দল 31 জন রোহিঙ্গা ও বিজিপির
2 জন সদস্যকে সাগর পথে ফেরত পাঠায়। এদের মধ্যে 10 জন পুরুষ, 10 জন নারী এবং 11 জন শিশু রয়েছে। বিজিপি সদস্যদের একজন ক্যাপ্টেন, অন্যজন সার্জেন্ট রয়েছে। ভরা মৌসুমে লক্ষ্মীপুরের মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। দিন রাত নদী চষে যে মাছ ধরা পড়ছে তা দিয়ে খরচ তোলা কঠিন বলে জানাচ্ছেন জেলেরা। তবে বৃষ্টিপাত বাড়লে পর্যাপ্ত ইলিশের দেখা মিলবে বলে আশা মৎস্য বিভাগের। লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনার 100 কিলোমিটার এলাকায় ইলিশের অভয়াশ্রম। ভরা মৌসুমে নদী চষে বেরিয়েও ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। খালি হাতে ফিরতে হচ্ছে অনেক জেলেকে। মাছের অভাবে এইসব এলাকায় ছোট বড় প্রায় 30টি মাছ ঘাটে অলস সময় পার করছেন আড়তদাররা। ইলিশের দুর্দিনে হতাশ জেলেরা নদীতে নামতেও আগ্রহ হারাচ্ছেন। আমাকে কষ্ট হইতেছে না, আমরা নদীতে যা যদি মাছ না পাইতাম কষ্ট হইতেছে না। তা আমাকে এই যে কিস্তি আছে ফ্যামিলির সংসার চালাইতে চালাইবে কি দিয়া। ফরেস্ট অভিযানের সময় আপনার ইন্ডিয়ার জেলেরা আসে, সাগরে আসে মাছগুলো নিয়ে যায়। আমাদের দেশের আইনের ব্যবস্থাপনা ইন্ডিয়ার জন্য কম। গত বছর এই সময় 1 কেজি ওজনের ইলিশ 1200 থেকে 1300 টাকায় বিক্রি হয়েছে। এবার তা হয়েছে 1700 থেকে 2000 টাকা। কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় দাদনের টাকা পরিশোধ নিয়ে চিন্তায় পড়েছেন জেলেরা। হার কমছে এবং দাম বৃদ্ধি পাচ্ছে। এর পিছনের কারণ হলো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নদীর নাব্যতা কম, মাছের সংকট। ইলিশ মাছের দাম প্রচুর বাড়ে। আমাদের সন্দেহ হতেছে সিন্ডিকেটের কারণে বাড়তেছে, এটা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। নদীতে ডুবোচর ও নাব্যতা সংকটের কারণে ইলিশ চলাচলের বাধার সৃষ্টি হয়। এজন্য প্রচুর বৃষ্টিপাত ও পানি বাড়লে ইলিশ ধরা পড়বে বলে আশা মৎস্য কর্মকর্তার। জুন জুলাই মাসে ইলিশ মাছ একটু কম দেখা দেয়, আর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর থেকে মাছটা বেশি ধরা পড়ে। তা আমরা ইনশাল্লাহ আশা রাখি আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে ইনশাল্লাহ আমরা আশানুরূপ ইলিশ আমাদের জেলেরা পাবে। জেলায় নিবন্ধিত জেলে 42,000, এর বাইরে আছে আরও অন্তত 10,000। এদের সবাই মেঘনায় মাছ শিকারের উপর নির্ভরশীল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতিষ্ঠার 71 বছর পার করল রাজশাহী বিশ্ববিদ্যালয়। দীর্ঘ সময় আবাসন সংকট, সিট বাণিজ্য ও শিক্ষার মান নিয়ে আছে নানা প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন শিক্ষকদের অনেকেই ব্যক্তিগত লাভের পেছনে ছোটায় প্রাণ হারিয়েছে এই বিদ্যাপীঠ। তবে উপাচার্যের দাবি, শিক্ষা, গবেষণা ও প্রকাশনায় গুরুত্ব দেওয়ার কারণে পরিবর্তন দৃশ্যমান হবে 2-1 বছরেই। 1953 সালের 6 জুলাই মাত্র 161 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। এখন 12টি অনুষদে 59টি বিভাগ ও 6টি ইনস্টিটিউটে শিক্ষার্থীর সংখ্যা 26,000-এর বেশি। শিক্ষা কার্যক্রমকে যুগোপযোগী করতে চালু হয়েছে সেমিস্টার ব্যবস্থা ও আউটকাম বেসড এডুকেশন বা ওবিই কারিকুলাম। এখন থেকে ভর্তি পরীক্ষাও নেওয়া হবে বিভিন্ন বিভাগীয় শহরে। এসব উদ্যোগ প্রশংসা পেলেও বেশ কিছু সমস্যা থেকে গেছে এখনও। হলগুলোর সিটগুলো যে সুষ্ঠুভাবে বন্টন হবে সেই ব্যবস্থাটাও করা যায়নি। শিক্ষক নিয়োগের জায়গা থেকে দেখছি যেখানে আসলে মেধাকে গুরুত্ব না দিয়ে এখানে একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নিয়ে আসা বা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতার একটা অভাব রয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক পুনরুদ্ধার, প্রযুক্তি নির্ভর ও কর্মমুখী শিক্ষায় জোর দেওয়ার তাগিদ দিচ্ছেন শিক্ষাবিদরা। শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছেন ঠিকই, কিন্তু সেই সাথে সাথে শিক্ষকদের নানাবিধ বহুমুখী কর্মকাণ্ড জড়িয়ে পড়ছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়ানো থেকে আরম্ভ করে এগুলো আগে ছিল না, যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে। শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। দাবি, টাইমস হায়ার এডুকেশন সহ আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়ে উন্নতি করছে এই বিশ্ববিদ্যালয়। 2% ওয়ার্ল্ড যে রিসার্চার তার মধ্যে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি আছে, এবং আমি আসার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিশ্বের সাথে আমি তুলনা করতে চাচ্ছি। আসলে দর্পণে দেখা দরকার যে আমার বিশ্ববিদ্যালয় অবস্থান কোথায়। বর্তমানে 17টি হলে থাকছেন 11,000-এর বেশি শিক্ষার্থী। মোট শিক্ষার্থী এর চেয়ে দ্বিগুণ। সংকট সমাধানে আরও 7টি আবাসিক হল নির্মাণের জন্য একনেকে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মুস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। রথযাত্রা উৎসব শুরু হচ্ছে কাল। এরই মধ্যে সংস্কার কাজ শেষ হয়েছে ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথের। শেষ মুহূর্তে রঙের কাজ করছেন কারিগররা।
15 জুলাই উল্টো টানের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। এবারও মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে ধামরাইয়ে। ঢাকার ধামরাইয়ের যশোমাধবের এই রথ প্রায় 400 বছরের পুরনো। রথযাত্রার উৎসব ঘিরে শেষ মুহূর্তে রং তুলির আঁচড় দেওয়া হচ্ছে। এর আগে করা হয় বেশ কিছু সংস্কার। রোববার উৎসব, তাই ব্যস্ততা শেষ নেই কারিগরদের। মির্জাপুর থেকে প্রতি বছরে আসি, প্রায় 25 বছর ধরে আমি আসি। এখানে আসি, রং তুলির কাজ করি। 10-12 দিন ধরে রং তুলির কাজ চলতেছে। আশা করি 7 তারিখের আগে রং তুলির কাজ সেরে ফেলবো আমরা। দীর্ঘ সময়ে উৎসব সার্বজনীন রূপ পেয়েছে বলে জানান আয়োজকরা। অন্যান্য বছরের মতো এবারও মাসব্যাপী রথমেলার আয়োজন করেছেন তারা। ধর্মীয় আচার অনুষ্ঠানটুকু শুধু আমরাই করি, আর মেলা প্রায় 1 মাস থাকে। এখানে সার্কেস, নাগরদোলা, বিভিন্ন রকমের খাবারের দোকান, সমস্ত কিছুই কিন্তু বিভিন্ন ধর্মের লোকজনই এটা উৎসব করে। পুরো আয়োজন নিরাপদ ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আইন শৃঙ্খলা বিষয় এবং অন্যান্য সার্বিক যে ব্যবস্থাপনার বিষয়ে আমরা কয়েকবার মিটিং করেছি ও বরাবরের মতো আমরা একটি চমৎকার রথ উৎসব এবং আমাদের যে সংশ্লিষ্ট মেলা, মাসব্যাপী মেলা, সেটি আমরা উদযাপন করতে পারবো। 7 জুলাই শুরু হওয়া রথযাত্রা উল্টো টানের মধ্য দিয়ে শেষ হবে 15 জুলাই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।